কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নার্গিস ফ্রম সেকশন সি। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক লম্বা সময় ধরে অনেক সুন্দর সেশন পরিচালনা করার জন্য, অনেক মোটিভেটিং কথা বলার জন্য। তো স্যার, আমার প্রশ্নটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট নিয়ে। আপনি যেহেতু হেড অফ দ্য লোকাল গভর্নমেন্ট, আমি আসলে জানতে চাচ্ছি যে গত 16ই মে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টে একদিনের জন্য অ্যাটাচমেন্টে গিয়েছিলাম ডিপিডিসি থেকে। তো সেখানকার ডিসকাশনে আমি ইউনিয়ন পরিষদ নীতিমালা সম্পর্কে জানতে পারি। তো ওখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য যে কোয়ালিফিকেশন দেওয়া আছে তাতে শিক্ষাগত যোগ্যতার কোনো সমন্বয় নেই, মানে কোনো যোগ্যতা রাখা হয়নি। কোনো লেভেলের শিক্ষাগত যোগ্যতার কথা বলতেছি, যে ক্লাস 5, ক্লাস 8, এসএসসি, মানে আই গট দ্য পয়েন্ট। হ্যাঁ স্যার, আমি আরেকটু বলি স্যার। আমার মনে হয় যে যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 নিয়ে কাজ করতেছি, তো এই বিষয়ে কি আমাদের নজর দেওয়া উচিত না? ধন্যবাদ স্যার। ঠিক আছে, আই গট ইউর পয়েন্ট। অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে যারা পরিবর্তনটা করেছে আর কি, আমরা যদি যেমন আব্রাহাম লিঙ্কনের কথা বলি, তারপরে দিয়া আমরা যদি এবং ওই সময়কার কন্টেম্পোরারি হুসেমিনের কথা বলি, তারপরে আমরা যদি লেলিন, হি ওয়াজ নট দ্যাট মাচ ইলিটারেট, কিন্তু এরকম সুপার ট্যালেন্ট অথবা একাডেমিক ব্যাকগ্রাউন্ডওয়ালা মানুষরা কিন্তু পৃথিবীর সব পরিবর্তন আনে নাই। আর এখানে সারা পৃথিবীতে এই বিষয়টাকে বিবেচনায় রাখা হয়নি। এটা হলো যে মানুষ ঠিক করবে যে কত এডুকেটেড, কত সিভিলাইজড, কত বেশি ফিজিক্যাল ফিটনেস, কত ইমপ্রেসিভ লুক, কাকে ভোট দেবে এবং কার কী আপনার এডুকেশন লেভেলটা, এটা মানুষ ঠিক করবে। অর্থাৎ পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন নির্বাচিত হবে তখন এমনভাবে নির্বাচিত হবে যে হি উইল গেট দ্য চান্স টু ফেস দ্য পাবলিক ওপিনিয়ন অ্যান্ড দেন হুএভার হি ইজ। এই জন্য বলা হয় যে আমার এলাকাতে আমার সংসদ সদস্য কেউ নির্বাচন করার কথাবার্তা বলে, আমাকে যখন প্রশ্ন করে যে ও তো নাকি আপনার বিরুদ্ধে নির্বাচন করবে, তো আমি বললাম যে আমার বিরুদ্ধে মানে আমি তো কাউকে প্রতিপক্ষ মনে করতে। বললাম যে যদি কারো 25 বছর বয়স হয় আর যদি পাগল না হয় তাহলে তিনি ইলেকশন করতে পারবেন। তো এখন আসলে এই ব্যবস্থাপনার বাইরে পৃথিবীর কেউ যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য কোনো প্রি কোয়ালিফিকেশন কন্ডিশন নাই। তারপরে দিয়ে আপনার মনে করেন যে পৃথিবীর কোথায় ওটা নাই। আমাদের দেশে এটাকে ঢুকানোটা ইট ইজ আলট্রা ভায়োলেট উইথ দ্য ইলেকট্রাল প্রসেসর, এই জন্য এটা করা যায় না। কিন্তু মানুষ তো শিক্ষিত লোকদেরকে দিয়ে দেয়। আর এরপরে আরেকটা বিষয় হলো যে আপনার ইউনিয়নে আমরা তো এখন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো ওমেন এম্পাওয়ারমেন্টেরটা কীভাবে হবে? এখন ওমেনরা তো দে হ্যাভ টু বি এডুকেটেড। ইট ইজ ওয়ান অফ দ্য অপশন টু বি এডুকেটেড। ওয়ান হি ইজ এডুকেটেড, শি ইজ এডুকেটেড, দ্যাট হি উইল বি এম্পাওয়ার্ড। আচ্ছা, তারপরে যে তাকে যখন রোজগার করে তখন ওমেন এম্পাওয়ারমেন্ট। আজকে আমি কোথায় একটা বক্তৃতা দিতেছিলাম মনে হয়, ভুলে গেছি। তো সেখানে আমি বলতেছিলাম আর কি, ওমেন এম্পাওয়ারমেন্ট মিনস হলো ওমেন ইজ নট ডিপেন্ডেন্ট অন আদার এবং হি ইজ ডিপেন্ডেন্ট অন হারসেলফ। সে যখন তার নিজের উপর নির্ভরশীল হলো তখন সে এম্পাওয়ার্ড হলো। ইট ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার। তো এখন আমরা যখন ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 96 সনে আমরা ক্ষমতায় আসার পরে কী করলেন যে একটা 3টা ওয়ার্ডকে একটা সংরক্ষিত আসন হিসাবে ডিজিগনেটেড করলেন। তো সেখানে শুধু ওমেনরাই নির্বাচন করবে। তো ওমেন নির্বাচন করে সেখান থেকে ইলেক্টেড হবে। তো আমরা দেখি যে ম্যাক্সিমামে নট লিটারেটেড, নট এডুকেট উইথ দ্য কোয়ালিটি। তো কিন্তু এরপরে দিয়ে এটাকে হয়তো বাইরের আউটসাইডার একজন হুট করে বলে ফেলবে, হ্যাঁ এটা মানে এরকম একটা ইলিটারেট, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কাপড় চোপড় পরতে জানে না, গায়ে দুর্গন্ধ আসে, এরকম একটাকে জনপ্রতিনিধি বানাই দিয়েছেন। কারণ আমার তো অপশান নাই। আপনি ও হয়েছে এখন একটা মেয়ে যখন গ্রামের মধ্যে নির্যাতিত হয়, স্বামী তাকে নির্যাতন করে, বাপের বাড়িতে কোনো অবলম্বন নাই, সে কোথায় যায় কথা বলতে পারে না। একটা পুরুষের কাছে, মেম্বারের কাছে গেলে সেখানে তার বিভিন্ন ধরনের অ্যাবিউসমেন্টের ভয় আছে।
তখন সে একটা মহিলা মেম্বার যদি পায়, ওই মহিলা মেম্বারের খুব ক্ষমতা নাই, কিন্তু অ্যাটলিস্ট একটা অবলম্বন আছে, শি ইজ এ রিকগনাইজ পার্সন বাই দি স্টেট, তখন সে তার কাছে গিয়ে সে আপনার আশ্রয় নিতে পারে। তো এতে করে আস্তে আস্তে ওমেনরা আর কামিং আপ উইথ দ্য ক্যাপাসিটি। তো যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এর আগে 96 সনে কোনো সচিব হতে পারতো না মহিলারা, জাজ হতে পারতো না, এসপি হতে পারতো না, ডিসি হতে পারতো না, তারপরে দিয়া ভাইস চ্যান্সেলর হতে পারতো না। তো এখন গতকাল আমাকে মহিলা ভাইস চ্যান্সেলর টেলিফোন করলো, যে বললো তাজুল ভাই আপনি আমাকে বলে গেছেন, আমার খুব কন্টেম্পোরারি বন্ধু মানুষ আর কি অনেকটা। তো কথা বলে আমার খুব মনে পড়লো সেদিনের কথা, যেদিন মহিলা হওয়ার কারণে অনেক উপযুক্ত মেয়েরা সেদিন ভাইস চ্যান্সেলর হতে পারেনি। তো এটা আর কি। তো এখন আসলে আমরা এই সব জায়গাতে এই সমস্ত ব্যারিয়ারগুলা দিতে পারবো না আর কি। এটা একটা সময়ের ব্যবধানে এটা দরকার হবে না। এক সময় ধরুন আমি 96 সনে যখন নাকি কেউ কিছু মনে করবেন না, আমি যখন 96 সনে প্রথম এমপি হলাম, তখন আই ফাইন্ড ফিউ নাম্বারস দোজ হু ক্যান কম্পিট ইন পার্লামেন্ট অ্যাজ এ লেজিসলেশন, বাট নাও হারবার্ড থেকে পড়ছে, অক্সফোর্ড থেকে পড়ছে, এরকম অনেকে আছে। বাট মাইট বি আই এম এ বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু আমি তার থেকে ভালো পারি। কেন পারি? বিকজ আই গট দ্য চান্স টু গ্রো আপ মাইসেলফ। তো এটা একটা সময় হয়ে যাবে। একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা তার একেবারে টোটাল টেস্টিমনিটা উইল বি জাজ বাই দ্য পিপল। থ্যাংক ইউ। আর প্রশ্ন? বেশি প্রশ্ন চাই? জি জি বলেন। আমি নবনীতা, আইটি 618। স্যার আমার একটা হচ্ছে একটু কথা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে লোকাল গভর্নমেন্টে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন উপজেলাতে, আমরা জানতে পেরেছি যে এনআইএলজিতে হচ্ছে নির্বাচিত হওয়ার পর তাদের হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। স্যার যখন ওনাদেরকে হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, ওনাদের উপজেলায় যখন হচ্ছে রেডি অফিসারদের পদায়ন করা হয়, সেখানে রেডি অফিসারদের সাথে কিছু শব্দচয়ন হচ্ছে কিভাবে বলতে হয় বা হচ্ছে দেহের প্রকাশভঙ্গি কিরকম থাকবে একজন রেডি অফিসারের সামনে, সেটা যদি একটু জোর দিয়ে তাদেরকে বলা হয়, তাহলে আমরা যারা উপজেলাতে রেডি অফিসার হিসেবে থাকি আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং আমরা অনেক বেশি সাহস পাবো। ধন্যবাদ। মানে লেডি অফিসারদের সাথে কি ধরনের? জি স্যার, আচরণগত জিনিস আছে। জি থ্যাংক ইউ। না, আমার তো মনে হয় কি এটা আমাদের একটা কনজারভেটিভ সোসাইটির কারণে আমাদের এখানে এই বিষয়গুলো এইভাবে এখনও সমাজের কাছে ওইভাবে এখনও ওই লেভেলে আসে। তো এটা কিন্তু আসতেছে। এখন কিছু চ্যালেঞ্জ আপনি নেবেন, কিছু চ্যালেঞ্জ আপনার সমাজ আপনার সাথে, অর্থাৎ রাষ্ট্র আপনাকে ফ্যাসিলিটেট করবে, আর কিছু একসাথে তো একদিনে হবে না। তো আপনি যেটা বলছেন এটা মোরলেস কিছুটা সারা বিশ্বে আছে। তো আমরা কিন্তু একটা জায়গায় চলে আসতে পারলে হয়তো আমাদের এগুলো থাকবে না। যেমন আইন, যেমন আমাদের অনেক বিষয়, আমি বিং এ লেজিসলেশন বলছি, আমি তো আইন করব, কিন্তু আমাদের অনেক, কারণ আমি আপনার প্রতি এভাবে তাকাইয়া থাকাটাকে আইন আমাকে কোনো শাস্তি দেবে না। কিন্তু এমন দেশ আছে যেখানে আমি আপনার দিকে এইভাবে খারাপভাবে তাকাইলাম, তো এটার জন্য আপনি এটা কোর্টে শুরু করতে পারবেন, করলে আমার পানিশমেন্ট পাওয়ার সুযোগ আছে। তো এই যে বিষয়টা আর কি, আমাদের অনেক ড্রব্যাক আছে, আমরা একদিনে পারবো না, আমাদের সময়ের প্রদান হবে। তো আমি মনে করি এটা আমি নিজেও নোট ডাউন করে রাখলাম। আজকেও আমি এনআরজিতে গেছি, তো এনআরজিতে একটা সেশন আমি উদ্বোধন করছি। তো সেশনে আপনার আমি যখন যাই, পরবর্তীতে আমি আপনাদের কথাটা মাথায় রাখবো এবং আমি এটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, এমপি তো উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে কাজ করেন, তো এক্ষেত্রে স্যার এমপি উপজেলা পরিষদের কোন কোন বিষয়ে তিনি উপদেষ্টা হিসেবে কাজ করেন এবং কি কি পরামর্শ দিয়ে থাকেন, এই বিষয়ে একটু জানতে চাই। মাননীয় সংসদ সদস্য তিনি আইন দ্বারা আপনার
উপজেলা পরিষদের সদস্য। অর্থাৎ এখানে আমি একটা কথা বলি, আমি আইনের অনেকগুলো আইন কিন্তু পরিবর্তন করতেছি। যেমন আমাদের ইউনিয়ন পরিষদের আইনটাও পরিবর্তিত হইতেছে। সব জায়গায় পরিবর্তন দরকার নেই, আইনের কোনো কোনো জায়গাতে যেখানে আমার কাছে মনে হয়েছে যে এখন আপনার এখানে আরেকটু এটা কোএক্সিস্টিং হওয়া দরকার, সেটা করা হয়েছে। তো করার জন্য চেষ্টা করছি। সেটা আমি একা করি না, আমার ইচ্ছা হয় না, আমার মন্ত্রণালয়ের অফিসাররা আছে, তারা হয়তো বা দিক নির্দেশনা আমার পক্ষ থেকে থাকতে পারে, প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে থাকতে পারে। এটা ড্রাফটটা হয়, এরপরে সেখান থেকে আমরা আবার ক্যাবিনেটে পাঠাই, মন্ত্রী পরিষদে আলোচনা হয়, সেখান থেকে আবার আইন মন্ত্রণালয় যায়, আবার চূড়ান্তের জন্য আবার ক্যাবিনেটে আসে, সেখান থেকে পার্লামেন্টে উত্থাপিত হয়, পার্লামেন্ট থেকে আবার সেটা যায় স্ট্যান্ডিং কমিটির কাছে। স্ট্যান্ডিং কমিটিতে খুব ভালো করে এটাকে সুলচারা বিশ্লেষণ করা হয়। ওই দিন পার্লামেন্টে একটা বিষয়ে কথা বলতে গেলে বললাম, হোয়েন পার্লামেন্ট ইন এ সেশন ইট ইজ ইন পাবলিক এক্সিবিশন, হোয়েন ইট ইজ এ কমিটি রুম ইট ওয়ার্কস, দিস ইজ দ্য পারসেপশন অফ দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো সেখানে মানে পার্লামেন্টের কমিটিগুলো খুব ভালো করে নিবিড়ভাবে কাজ করে। তো এখন আইনের মাননীয় সংসদ সদস্যদেরকে আমরা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের মেম্বার, আর আমি এবার জেলা পরিষদের আইনকে পরিবর্তন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, তাতে করে হলো কি বটম লেভেলের সাথে একটা কানেক্টিভিটি স্টাবলিশড হয়। আচ্ছা, তারপরে দিয়ে জেলার সাথে আমাদের মিনিস্ট্রির একটা কমিউনিকেশন আছে। তো এখন এই কানেক্টিভিটিটা খুবই দরকার। আর মাননীয় সংসদ সদস্য যখন সেখানে যান, তিনি আইন প্রণেতা এবং আইন প্রণয়ন করেন, এবং তিনি তার এলাকার নির্বাচিত আমাদের ভোটারদেরকে তাদের সমস্যাগুলি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, তো এগুলা নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দের জন্য মিনিস্ট্রিতে পার্সিউ করে। তো এই যে করে, এখন করে সেটাকে নিলে এবার সেটা ঠিকভাবে হয় কি না, আপনার এটা তিনি তদারকি করার একটা সুযোগ পাবে। আর উপদেষ্টারা উপদেশ দেবেন বলতে যেন মনে করেন আপনি রাস্তাটা এখান দিয়ে করছেন, ওখানে কানেক্টেড হচ্ছে। তো এটা যদি মনে করে যে না, উনি যেটা বলবেন এটাই হবে, ইজ নট অলওয়েজ রাইট। উনি যেটা বলবেন সেখানে আলোচনা হতে পারে যে এই রাস্তাটা এখানে না হইয়া যদি ওখানে হয়, তাহলে এখানে আমার ট্রাফিক যে পরিমাণ লোড সে বিয়ার করবে তার থেকে ওদিকে আরও অনেক বেশি লোড বিয়ার করতে পারে, সো দ্যাট এখানে আরও ইনকাম জেনারেশন অনেক বেশি হবে। আর মাননীয় সংসদ সদস্যের সাথে যদি তার এলাকার সাথে কানেক্টেড না রাখা যায়, তাতে করে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কানেক্টিভিটির সমস্যা হয়। আমরা পার্লামেন্টে অনেক সমস্যা, অনেক সমাধান হয়, অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, তো এটা যেমন আমি একটু আগে বললাম, when parliament in session it is public exhibition, but when it works it in committee room it works. তো সেখানের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কাজ হয়, এবং কেউ বিচ্ছিন্নভাবে করে না, অথবা কেউ পার্টিসিপেট করে না সেখানে। তো এখানে কাউকে, যেমন আপনাদের অ্যাটেন্ডেন্স আছে, তো কিন্তু ওখানে হয়তো অ্যাটেন্ডেন্স নেই। যেমন আমি মিনিস্টার, আমার কোনো অ্যাটেন্ডেন্স নেই, কিন্তু অ্যাটেন্ডেন্স না থেকে আমার সুবিধা কিছু নেই, কারণ আমি সকালে 8টা 9টা 10টা বাজে আসি, আর রাত্রে 9টা 10টা বাজে আমি যাই। তো এটা হলো যে আমার রেসপন্সিবিলিটি আমাকে কম্পেল করে যে আমি এখানে যতক্ষণ পর্যন্ত কাজ আছে ততক্ষণ কাজ করে দেওয়ার, কাজটা শেষ করার জন্য। উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওনারা হলো যে লোকাল গভর্নমেন্ট। একটা দুটা বিষয় আছে, একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা লোকাল গভর্নমেন্ট। Local government is also very indispensable for the national growth. In the same time, central government has to be is upper hand এবং উপরের লেভেলে কাজ করে। তোদের মাননীয় সংসদ এখানে কোনো কনফ্লিক্টের কোনো সুযোগ নেই। এগুলো যারা লেখালেখি করে, কথাবার্তা বলে, এখানে পার্টিকুলার কোনো জায়গায় সমস্যা হচ্ছে, সেখানে আমরা উই হ্যাভ টু ফিক্সড দ্য প্রবলেম, আমরা সেখানে সে ঠিক করতে হবে। কিন্তু হোলসেল বলি ফেলা যাবে না, এই পদ্ধতিটা বাদ দিতে হবে। যেমন আমি একবার, আমাকে প্রশ্ন করা হয়েছিল এটা নিয়ে যে আপনারা মাননীয় সংসদ সদস্যরা ইন্টারফেয়ারেন্স, এমন ইন্টারফেয়ারেন্সের কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলাম। তখন আমার এলাকাতে নওয়াব ফয়জুন্নেসার একটা কলেজ আছে, আমি কলেজের ছাত্র ছিলাম। তো কলেজটা খুব ভালো কলেজ। তো পরে দেখা গেল আমি 2009 সালে যখন এমপি হলাম, তখন আমি দেখলাম যে ওখানে, এটা তো গভর্নমেন্ট কলেজ,
তো সেখানে দেখা গেল যে আপনার পাশের হার সম্ভবত ইন্টারমিডিয়েট হবে 35-40%, আর ওখানে অনেকগুলো বেসরকারি কলেজ আছে, সেখানে 70-80%। পরীক্ষা তো একই প্রশ্নের হয়। তো আমি পরে একদিন কলেজে গেলাম, তো সেখানে তো ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস কলেজ, তো সেখানে অনার্স কোর্স আছে। তারপরে দিয়া তো আমি সবাইকে একটা ছাত্রদেরকে একটা অনুষ্ঠানে আমি একটু বক্তৃতা দিলাম। এরপরে সেকেন্ডলি আমি শিক্ষকদের সাথে বসার জন্য একটা ব্যবস্থা রাখলাম, তো সেখানেই গেলাম। তো শিক্ষকদের সাথে আমি সিরিয়াসলি অনেকগুলো একটা কনফাইন্ড রুমে দরজা বন্ধ করে অনেক কথাবার্তা বললাম, এবং কে কী করে না করে, কোথায় থেকে আসে, কীভাবে দেয়, মোস্ট অফ দ্য বিসিএস এডুকেশন ক্যাডারের লোকজন। তা আমি অনেক কথাবার্তা বলার পর দিয়ে এরপরে দিয়ে শেষে আমি বললাম যে এগুলা যাই হোক আমার যা যা বলার দরকার সে। কিন্তু পরে দেখা গেল যে 1 বছরের ভিতরেই আমাদের রেজাল্ট 70-80% ছিল। তো তাইলে তখন আমি ওই সাংবাদিকদের বলতেছিলাম, তো সো দিস কাইন্ডস অফ এ থিং মাই পেনিট্রেশন ইজ নট ওয়াইজ থিং। একটা যখন নাকি রাস্তা হয়, একজন এমপিকে কিন্তু মানুষ একটু অনেক উপরে বুঝে গেছে। আমাদের দেশে কেউ বিচ্ছিন্নভাবে হয়তো বা হি কুড নট মেনটেন হিজ ডিগনিটি অ্যান্ড পার্সোনালিটি, বাট ইট ইজ নট, উই শুড নট বিন জেনারেলাইজ। আমি প্রথম এমপি হওয়ার পর দিয়ে যখন নাকি আমি বিদেশে গেলাম আমার পাসপোর্ট নিয়ে, আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট, আমি দেখলাম যে আমি খুব অনার পেলাম। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, এমপি তো একটা সম্মানিত জায়গা, দেশে না বিদেশেও আছে। দ্যাট ইজ গ্লোবালি এমপি ইজ এ ভেরি রেসপেক্টেড পার্সন। আর ব্রিটিশ পার্লামেন্টের আপনারা ডিবেটগুলো দেখেন। এখন আমরা সেখানে যাব, কিন্তু এই যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি ড্রব্যাক আছে। এখন মনে করেন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বহুত রকম ক্যারিংকালে ছিল না, আমেরিকার প্রেসিডেন্টদের কোনো সমস্যা ছিল না, সমস্যা মুক্ত কি কেউ ছিল? আমার কাছে অনেক ঘটনা আছে, আমি অনেক কিছু জানি। কিন্তু এখন ঘটনাটা হলো যে কিছু কিছু সমস্যা থাকবে, এই জন্য আপনার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যাবে না, কেমন? ঠিক আছে? এই জন্য এটা আমি মনে করি ইট ইজ নট এ ব্যাড থিং। বাট এটা যারা পত্রপত্রিকা এটা ওয়ান সাইড লেখে, কিন্তু কোনোটারই কিন্তু ভালো মন্দ দুইটা দিক বাদ দিয়ে নেয়। আপনি কোনো জিনিস একটা খান, ভাত খান, ভাতের ক্ষতি আছে, উপকার আছে। আপনি চা খান, চার ক্ষতি আছে, উপকার আছে। কিন্তু আপনি কতটুকু ক্ষতিওয়ালাটাকে আপনি কগনিশন নেবেন আর কোনটাকে বাদ দিবেন, এটা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। নিয়ে থ্যাংক ইউ। নেক্সট। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা সেশন পরিচালনা করার জন্য। জি স্যার, আমরা দেখছি যে দুজন বিখ্যাত অর্থনীতিবিদ জর্জ পালান এবং জেকে পার্কিনসন বলছিলেন যে বাংলাদেশ যদি তার উন্নয়নের অন্তরায় সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে পৃথিবীর সকল দেশের সম্ভাবনা আছে যে উন্নয়ন করার। এবং তারা দেখা গেল তার 15 থেকে 20 বছর পর তারা বললো যে হ্যাঁ, বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে উন্নয়ন করছে এবং তারা হচ্ছে অর্থনীতি এলাকার রোল মডেল। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ মুজিবুর রহমান বলছেন যে বাবা, তুমি চিন্তা করে না, তুমি যদি অনেস্টি অফ পারপোজ এবং সিনসিয়ারিটি অফ পারপোজ নিয়ে কাজ করো, তাহলে তুমি দেখবে যে তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। এখন দেখা যাচ্ছে আমাদের যে স্থানীয় যে প্রতিষ্ঠান এবং স্থানীয় যে সরকার আছে, এখানে দেখেছি সিনসিয়ারিটি, অনেস্টি যে একটা অভাব। তো এই ক্ষেত্রে সরকারের কোনো নীতিমালা বা আইনি আছে কিনা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং কাজের স্বচ্ছতা 100% নিশ্চিত করা যাবে। কারণ আমাদের যে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো, এগুলো হচ্ছে সরকারের প্রাণ। এখান থেকে যদি ভালো কিছু আউটপুট না পাই, তাহলে আমরা সেন্ট্রাল পর্যায়ে আসলে ভালো কিছু চিন্তা করা যাবে। স্যার, আপনার মতামত পরামর্শ এই স্যার। আমি বিষয়টাকে অত্যন্ত আই অ্যাপ্রিসিয়েট দিস কোশ্চেন। বিষয়টা হলো এটা আমাদের ব্যর্থতা। আমরা এখনও ওইটাকে উই ফেল টু মেক ইট স্ট্রিমলাইন টু বি অ্যাকাউন্টেবল। পৃথিবীতে মানুষ অপরাধের সাথে জড়াই যাবে। আইদার হি ইজ এ ইউনিয়ন মেম্বার, উপজেলা চেয়ারম্যান, or he is a civil servant, or he is a politician, he is a minister, or he is a president. মানুষের একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি ইজ এ ফান্ডামেন্টাল থিং। তো এই জন্য আমি নিজেও কাজ করতেছি। যেমন এনআইএলজির কথা বললো, ট্রেনিংয়ের কথা বলছি। আমি যখন নাকি প্রথম মন্ত্রী হলাম 2019 সালে, আমি প্রথম যখন এনআইএলজি একটা প্রতিষ্ঠান আছে এটা আমি জানতামও না। তো আমাকে একবার নিল যে সে প্রতিষ্ঠানে আমি চেয়ারম্যান। তো আমি প্রথমবার গেলাম। তো যাওয়ার পর দিয়ে আমাকে দেখলাম যে সেখানে আমাকে ডিজি সাহেব বলল, স্যার তেমন কিছু নেই, আধা ঘন্টার জন্য একটু বোর্ডে মিটিং হবে, তারপরে স্যার একটু খাওয়া দাওয়া হবে,
তারপরে স্যার ভালো, আমরা চেষ্টা করছি স্যার। তো আমার তো আবার বাইরে আমি তেমন খাইতেই না, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একটু সুসু আছে। তো যাই হোক, এটা বিষয় না, বিষয়টা তো তখন আমাকে বোর্ডে মিটিং গেলাম, গিয়ে বসলাম, আমি দেখলাম যে সমস্ত এজেন্ডা ওয়াইজ প্রথমে একটু খুব হোলসেল দিতে চেয়েছিল, আমি তো একটু ধরে বসলাম না, এজেন্ডা ওয়াইজ যান। তো যেতে যেতে পরে দেখলাম যে এখানে আমার মিটিং করতে হলো 2.5 ঘন্টা মিটিং করে আমি খুব অসন্তুষ্ট হলাম। এবং আমি ট্রেনিং দেখলাম যে 3,300 জনকে গত 1 বছরের ট্রেনিং দেওয়া হয়েছে, আর গত তখন 1 বছরে, আর এখন ট্রেনিং দিয়েছে এই বছর 43,000। কেমন স্যার? 43,000 আমরা ট্রেনিং দিয়েছি। দ্যাট ইজ 3,000 থেকে 43,000 এগিয়েছে। তো এটা মানে আমাদের তো এখন লোকাল গভর্নমেন্ট এন্টিটিগুলোতে আমি বলেছি যে আমরা ওই যে আমরা কলোনিয়াল রুলের কথা বলি এবং আর মিলিটারি রুলের কথা বলি না। ভ্যালুজ, নর্মস, কারেজ, রিলেশন, এভরিথিং হ্যাভ বিন ডেস্ট্রয়েড। আমার মায়ের কাছে আমি শুনছি, আমার বাড়ি এখানে, মসজিদ আছে, এখানে হিন্দুদের বাড়ি ছিল, আমার দাদা খুব বড় মাপের স্কলার ছিলেন ইসলামিক। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোটাই হয়নি। সীতাকুণ্ডে একটা মাদ্রাসা ছিল, আমার দাদা পায়ে হেঁটে গিয়ে সেখানে মাদ্রাসাতে পড়তেন, আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে। তো সেখান থেকে উনি লালপুর চলে গেছেন, ইন্ডিয়াতে গেছেন। যাই হোক, তো ইনি পরে দেশে এসে এখানে একটা মসজিদ করছেন। তো মসজিদে আজান দিতেন, হিন্দুরা উলুধ্বনি দিত, কখনোই কোনো কনফ্লিক্ট হয় না, আমার মা বলেছে। আচ্ছা, আমার মা বলেছেন হিন্দুদের বাড়িতে গাছে পেঁপে ধরে, তো এটা নিয়ত করতো যে এটা আমার দাদাকে দেবে। তো আমার দাদা নাকি এরকম ছিলেন, তখন মানুষ এগুলো বিশ্বাস করতো যে এরকম ছিলেন, এটা ফু দিয়ে নিলে খুব খুশি হতো, মানুষ লাইন ধরে থাকতো। তো উরুস টুরুস এটা ওটা করতেন না, কিন্তু এরকম মানুষ আসতো ওনার কাছে। তো এখন এই রিলেশন, কিন্তু ব্রিটিশরা আইসা আমাদেরকে হিন্দু মধ্যেও তারা বুঝছে যে হাউ কুড রুল, ডিভাইড অ্যান্ড রুল একটা কথা আমরা শুনছিলাম না। তো আইসা কী করলেন, আমাদের মধ্যে যে সম্প্রীতির বন্ধন এটাকে ভেঙে দিয়েছে, আমাদের নৈতিকতাকে ভেঙে দিয়েছে। মদ খাওয়া কখনোই কোনোভাবে কোনো সিভিলাইজেশন রিকমেন্ড করতে পারে না, কিন্তু এগুলো আমাদের সমাজে ঢুকানো হয়েছে, আরও অনেক কিছু ঢুকানো হয়েছে আমাদের মধ্যে। একদিকে মুসলমানদেরকে উস্কানো দেওয়া হয়েছে যে ইসলাম, ইংরেজি পড়াটা ইসলাম বিরোধী, আর হিন্দুদেরকে উস্কানি দেওয়া হয়েছে যে তোমরা যদি ইংরেজি না শিখো তাহলে তোমরা পিছিয়ে যাবে। তো তাতে করে হলো কি, এবং মুসলিম এবং হিন্দুদের মধ্যে একাডেমিক একটা কনফ্লিক্ট এনভায়রনমেন্ট সৃষ্টি হলো। তো এইগুলো অনেকেই করেছে। আর পরে যে সামরিক শাসকরা, আমি কোনো রাজনীতির জন্য কথা বলি না, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি, আমার দলের কথা বলছি, আমার সরকারের কথা বলছি, কিন্তু আমি সত্য বলছি যে আমি কোনো কথাটাই আমার রাজনীতির ক্যাম্পেইনের জন্য কথা বলি নাই, অথবা আমার কোনো ক্রেডিট নেওয়ার জন্য কথা বলি নাই। আমার রিয়েলাইজেশন যেটা, আমার রিয়েলাইজেশন ভুল থাকতে পারে সেটার জন্য। তো এখন আমাদের এই সমস্ত মূল্যবোধরা, সামরিক শাসকরা আসছে, আইসা তারা তো একটা ক্ষমতা থাকতে হলে একটা দল সৃষ্টি করতে হবে। তো দল কোত্থেকে পাবে, লোকজন তো সব বলে এই দল সেই দলে ভাগ দিয়ে আছে। তো তাইলে এরপরে উচ্ছিষ্ট নিকৃষ্ট লোকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কমিটিগুলো করছে, কইরা এরপর দিয়ে তারা সমাজের মধ্যে এদেরকে এক্সট্রা ফ্যাসিলিটি দিয়েছিল। একজন আমাকে বলছে, এরশাদ সাহেবের সাথে দেখা করছে রায়হান, বলছে যে 7 খুন তোমার জন্য মাপ, একটা পিস্তল দিয়ে দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আদমজি জুট মিলে 7 জনকে মেরে ফেলা যায়, 3 জন উনি মারতে পারছে আর 7 জন পারেন নাই, এটার জন্য তার অসুবিধা হয়নি, তাকে জেল খাটতে হয়নি। তো এটাতে কি হয়, আপনার সমাজের মূল্যবোধ, আইনের শাসনের প্রতি ক্ষতি হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কি সব ভালো করে বলছি? না, আমি নিজে অসন্তুষ্ট, আমি নিজে প্রত্যেক দিন মানসিক যন্ত্রণায় ভুগি, আমি নিজেও অন্যায় করি, আর আমি চাই আল্লাহ তুমি আমাদের সমাজটাকে অন্যায় থেকে মুক্ত করে দেবো, সেদিন আমি খুব সুখ পাবো, আমার অন্যায় থেকেও আমি মুক্তি পেতে চাই। এরকম বহু মানুষের আর্তনাদ আছে, আমরা একদিনে পাচ্ছি না, আমরা সব উন্নতি করতে পারিনি, সকল মানুষের জন্য একটি নিশ্চয়তা দিতে পেরেছি। আমাদের ইয়াং জেনারেশন কত বাইরে আসতেছে এখন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, তাদের এমপ্লয়মেন্টের অবস্থা কী হবে,
আমি কি বিদ্যুতায়ন করেছি, আমি সাবমেরিন কেবল স্যাটেলাইট স্টেশন স্থাপন করেছি, কিন্তু এর মধ্যে দিয়ে তো সব সমস্যার সমাধান হয় নাই। আমরা বড় বড় স্বপ্ন দেখাই, এটা কোনো না দেখালে আপনি বলবেন আমি ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, কিন্তু ডিজিটালাইজেশন করছি। আমি এখন স্মার্ট বাংলাদেশের কথা বলি, স্মার্ট বাংলাদেশের তো আমি যদি কোনো স্বপ্নেই যদি না থাকে, তাহলে আপনি কী নিয়ে আগাবেন, আপনি কীভাবে উন্নতি করবেন, কীভাবে আপনি আমাদের আজকে যেটুকু হয়েছে এটুকু তো আমাদের স্বপ্ন ছিল বলে হয়েছে, এটুকু তো আমাদের মধ্যে কম্পালশন ছিল বলে হয়েছে। আমরা তো টার্গেট করছি যে এটা করব। যেমন আমি বহু ডিবেট করতাম টেলিভিশনে, তো সেখানে বলতো যে এরকম কি আকাশচুম্বী বাজার, হ্যাঁ, স্বপ্নবিলাসী বাজার। তো আমি তখন সেগুলোকে আমি খুব কারেজিয়াসলি মোকাবিলা করতাম এটা বলে যে হ্যাঁ, সোর্স কী, আপনি কোথায় টাকা পাবেন, কোথায় কী করবেন, কীভাবে কত রেভিনিউ হবে, এটা ওইটাই। তো আমি দেখলাম যে প্রথম আমার মধ্যেও কিছুটা আতঙ্ক কাজ করতো, কিন্তু পরে দেখলাম যে আমরা তো হয়ে গেছে। কারণ আমি যখন নাকি একটা লেখা লিখতে বসি, দেখি যে আমার এই লেখাটা আসতেছে, আমি যখন নাকি চিন্তা করি লিখবো পারি না, কিন্তু লেখার জন্য বসে যাই, শেষ পর্যন্ত এটা সুন্দর লেখা হয়েই যায়। এরপর পত্রিকা ছাপাইলে আমার অনেক লোকে পড়ে আমার কমপ্লিমেন্ট দেয়। তো এখন আপনি যখন চেষ্টা করেন আরম্ভ করেন, মাঠে যখন নেমে যাবেন তখন আপনি পারবেন। যখন নাকি আপনি ওই আমি একজনেকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে চুরি করার পরে তোমার এত পিটাইতেছে, এত পিঠা কী করে খাও, মাইট খাইতেছে কী করে? তো বললো যে স্যার, হাত পা বাইন্দা যদি আপনারই পিটাইতো আপনিও খেতে পারতেন। তো এখন আমাকে যদি হাত পা বাইটা আমার যদি কম্পেয়ার করা হয়, তোমার করতে হবে, এই তুমি এটা করে ফেলবা। তো তাই তো যদি প্রাইম মিনিস্টার আমাকে টেলিফোন করে বলে, এই তাজুল তোমার এই বিষয়টা তোমাকে আমি চাই যে এই দিনের ভিতরে করে ফেলতে হবে, কারণ তো আমার রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে, রাত্রে ঘুমাইলে আমার অশান্তি হবে, বরঞ্চ না ঘুমাইলে আমার শান্তি হবে। আমি কাজটা কমপ্লিট করে আই ওয়ান্ট টু প্রুভ দ্যাট আই এম এ ম্যান অফ ওয়ার্ক। তো এটা আর কি। তো এখন আমাদের যে সমস্ত ড্রব্যাক আছে এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কাছে আশা আছে। আজকেও আমরা কথা বলছি যে হাউ কুড উই ক্যান মেক অল দ্য লোকাল গভর্নমেন্ট এন্টিটি ট্রান্সপারেন্ট। এবার একটা কথা বুঝতে হবে যে এখন ইউ পিপল আর গেটিং চান্স টু বি ট্রেন হিয়ার। হ্যাঁ, এখানে অনেক খ্যাতিমান মানুষের এসে কথা বলে, অথবা আমি তো এখানে আমার চিন্তা চেতনাতেই কথা বলছি, কিন্তু ওরা তো আইন কানুন নিয়ম নীতি এত একজন এক একটা টপিকস নিয়ে কথা বলে। পার্টিকুলারলি কোথায় কোথায় আমিও এরকম টপিকস নিয়ে কথা বলি। তো এই যে কথা বলে টপিকস নিয়ে, ইউ আর লার্নিং। আমার সামনে তো এখন এই যে, কিন্তু আমি তো এখানে আসি, কিন্তু আমাদের জনপ্রতিনিধিদেরকে তো আমরা এবার ট্রেন করিনি। আমাদের জনপ্রতিনিধিদের শুধুমাত্র যেমন গম চাল বা গম চোর, চাল চোর, কমনলি আমরা এটা বলি। এখন আপনি এই কথা বলেন বা জনপ্রতিনিধি, আর রিমেম্বার দ্য ডিসগাস্টিং পারসন। আচ্ছা, মনে মনে সবসময় আমাদের কাছে খারাপ ধারণা আছে। আচ্ছা, কী জন্য? কারণ সে তো এই কাজগুলো করে। আমি যখন কোভিডের সময়, তো আমি তো আবার কিন্তু কোভিড 26 তারিখে লকডাউন দিয়েছে, 27 তারিখ থেকে আমি মাঠে নেমে গেছি। তো আমি তো 27 তারিখে প্রথম মিরপুরে আমি আতিককে বলছি মেয়র সাহেবকে যে এখানে একটা প্রোগ্রাম করবে। কী প্রোগ্রাম করবে? আমি কোনো কিছু দরকার না, রাস্তার মধ্যে পানি ছিটাবো। কেন? মানুষ দেখবে যে মিনিস্টার ইজ দেয়ার, ক্যামেরাম্যান ট্যামেরা রাখেন, মিনিস্টার মাঠে আসে, সব মানুষ আতঙ্কিত, সব ঘরে শুকিয়ে যেতেছে, ঘরে থাকতে পারতেছে না, ঘরে একজন আরেকজনের সাথে কথা বলে না, হ্যাঁ, তারপর দিয়ে একজন আসলে দূরে থাকতেছে, কেউ হাসি একটা দিছে, তারপর আরেকজন ফালাই দিতেছে, এরকম একটা অবস্থা। তখন আমি চিন্তা করলাম, তো আমি যখন সকালবেলায় ভিড় দিয়ে আমার স্ত্রী আমাকে বললো যে তুমি যাবো না, আমি বললাম আচ্ছা। তা আমি কিন্তু গেছি, তারপরে দিয়ে আমি ইম্প্যাক্টেড হয়েছি দুবার, কিন্তু বাট আমি যখন প্রথমবার ইম্প্যাক্টেড হইয়া প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠাইলাম, তো উনি আমার টেলিফোন করে বললো বেশি লাপাও তো এই জন্য এখন দেখুন, যাই হোক, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমি গেছি, তখন আমি একদিন সকালবেলা 10টা-11টার দিকে ব্রেকফাস্ট করতেছিলাম, তো একটু দেরি দেখলাম যে টেলিভিশনে ওখানে একটা আছে, টেলিভিশন দেখাই দিয়েছে যে অমুক চেয়ারম্যান চুরি করছে, অমুকে এটা করছে, তমুক সেটা করছে, টেলিভিশনে একদম মহা উৎসব আরম্ভ হয়ে গেছে। তখন আমি আমার সচিব ছিল হেলাল সাহেব, ওনাকে টেলিফোন করলাম যে সচিব সাহেব একটা কাজ করেন, আমি মিন্টুরে আমার সরকারি বাড়ি আছে, তো আমি ওখানে যাব, আমরা ওখানে আপনি একটু আসেন। স্যার আমি বললাম আসেন, অসুবিধা। আমার পিএসও বললাম, তো সে বলল স্যার আমি দেখি স্যার, আমি দেখেন কি আসেন।
তারপর আমি বলি কোথায় কোথায় কারা চুরি করছে সব চেয়ারম্যানদেরকে আইডেন্টিফাই করে তাদের থেকে আমি ওই বোর্ড ডিসির সাথে কথা বলছি। আমি বললাম যে একটা প্রাইমারি রিপোর্ট পাঠান, এখনই পাঠান। এদিকে টেলিভিশনে সাংবাদিকরা আমার এখানে টেলিফোন করতেছে যে আমি তাদের সাথে কথা বলার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে আমি বলবো সময়। তারপরে দিয়ে আমি 2টার ভিতরে কী করলাম, 12 জনকে সাসপেন্ড করলাম, চেয়ারম্যান 12 জনকে সাসপেন্ড করে এরপরে সাংবাদিকদের বললাম আসার জন্য। তারা বলছে আমি বলে দুষ্টের দমন সৃষ্টের পালন, এটা তো নতুন কোনো মেথোডোলজি আমি আবিষ্কার করিনি, আই এম ডুইং দ্যাট। এবং যারা চুরি করছে তাদের কী করি। তারপরে যে 15 দিন 20 দিন আস্তে আস্তে দেখা যাচ্ছে এই ব্যাপারটা কমে গেল। আবার কেউ দেখা যাচ্ছে চুরি করে নাই, নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা চুরির গল্প বানানো হয়েছে। তো এরকম হচ্ছিল 2-1টা ঘটনা আমার কাছে। যাই হোক আমি বাসাতে, তো এখন আমি এরপরে দিয়ে কী হলো, দেখা গেল যে আর এটা নাই। এরপরে দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একদিন পার্সোনালি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উনি গণভবন থেকে মিটিং করতেছিলাম। তখন আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে 0.49% জনপ্রতিনিধি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে, আর 99% অ্যাভাব জনপ্রতিনিধি মানুষের বাড়িতে খাওয়া পৌঁছে দিছে। তারা মানুষ আক্রান্ত হয়েছে, তার হসপিটাল নিয়েছে। তারপরে দিয়ে যে সমস্ত লোকজন মারা গেছে তাদের সৎকারের ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষ কাউকে দেয় না। আমি এমন বহু বিখ্যাত লোকের কথা জানি, তার কোনো সন্তান বাবার লাশ নিয়ে যায়নি। যাদের নাকি 1000 কোটি টাকার মালিক, তার সন্তান তার স্ত্রী ওই লাশের কাছে যায়নি, কিন্তু সেখানে জনপ্রতিনিধি করি। তাই মাননীয় প্রধানমন্ত্রী বললাম, মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এরা চুরি করে না, এরা সেবাও করে। তবে এখন আমরা যদি, আমি 12 জনকে সাসপেন্ড করছি প্রথম দিন, এ পর্যন্ত 26, 27, 28 জনকে করেছি। আমি আশা করি ইনশাল্লাহ সময় বদলে, কারণ আমরা মানুষকে শাস্তি দিই না। শাস্তি ইজ নট এ পানিশমেন্ট, ইট ইজ এ অ্যাওয়ার্ড। আমি একটা লোকের একবার আমার অফিসে কাজ করে, পার্সোনাল অফিসে, তো আমি দেখলাম যে একটু কাজকর্ম ঠিক করে না, আমার খুব একটু সম্পর্ক আছে। তো আমি তাকে দেখলাম, একদিন আমি ভাবলাম যে তাকে আমি খুব খারাপ ব্যবহার করবো। তো আমি দেখলাম যে খারাপ ব্যবহার করতে সে চলে যাবে। তারপরও দেখলাম যে না, আমার আর কোনো অপশান নাই। একদিন আমি তাকে খুব সিরিয়াস একটা বকা দিলাম। তারপরে সিরিয়াস বকা দেওয়ার পরে আমি ভাবছি যে আগামীকাল দিয়ে তো সে আর আসবে না। তো পরে দেখলাম যে পরের দিন সে আসলো, ভালো কাজ করলো। এবং পরে দিয়ে আমি তখন ইম্পোর্ট বিজনেস করতাম। দেখা গেল যে হি ওয়াজ মাই মানে ফ্রন্টিয়ার ডিফেন্ডেবল পার্সন হয়ে গেল। তাকে আমি তার উপর ডিপেন্ড করতে পারতেছি। তো অলওয়েজ পানিশমেন্ট ইজ নট, কিন্তু আমাদের পানিশমেন্ট নাই। আমরা আজকেও আমাকে একজনের সাথে একটু আমি কথা কিছুটা অসুন্দর কথা, যে কতজন তো খেয়ে যায়, কত অপরাধ করে। তা আমার একটা লোক নাইলে একটা অপরাধ করছে, তো আপনি আমার লোকটাকে আমার দিকে চাইয়ে গিয়ে শাস্তি মকুব করতে পারেন না? তা আমি কিন্তু পারি না। কারণ আপনার একটা করলে 1000টা সৃষ্টি হবে, 100টা সৃষ্টি হবে। সো ল ইজ ল, এবং আইন সবার জন্য সমান। তো এটা আমরা সময় ব্যবধানে আমারও জবাব দিতে দরকার। এবং আমি স্বাধীনতা দিবস পালন করার সময় আমি প্রধানমন্ত্রীর সামনে যখন বক্তৃতা দিতে বললাম, all that public representative has to be accountable in the same way. I must have to be also accountable. System should be there. আমি কেন জবাব দিতে উঠতে যাব? আমি মিনিস্টার হয়েছি, এই জন্য আমার কোনো জবাব দিতে ব্যবস্থা করবো না। বাট অফকোর্স নট দ্য ডিসগাস্টেবল প্রসেস, দ্যার ইজ এ লট অফ ভেরি প্লানিশ প্রসেস ইজ দেয়ার বাই হুইচ উই ক্যান মেক অ্যাকাউন্টেবল মাইসেলফ। থ্যাংক ইউ। আমি আশা করি এটা আর কেউ করবেন, প্রশ্ন করেন। আপনাদের থেকে কষ্ট করতে অসুবিধা না হলে আবার উত্তর দিতে অসুবিধা হবে না। আমরা জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠানকে সম্মান করি, কোনো ব্যক্তিকে নয়। আর কোনো ব্যক্তিকে আমি পানিশমেন্ট দেব যদি তিনি, কিন্তু প্রতিষ্ঠানকে নয়। প্রতিষ্ঠানকে আই হ্যাভ টু মেক গ্লোরিয়াস। জনপ্রতিনিধিদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে, কর্মচারীদেরকে, তার পোর্টফোলিওকে আমি সম্মান করি এবং সম্মান দেব। প্রশ্ন না থাকলে তো আমরা এখানে শেষ করে দিতে হবে। ডাক্তার সাহেব, আপনার প্রশ্ন যদি না থাকে তাহলে তো আমরা এখানে শেষ করবো নাকি? জি।
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে আর কোনো প্রশ্ন নাই, যেহেতু প্রশ্ন নাই তাই তো আই এম গেটিং চান্স টু স্কিপ অ্যান্ড লিভ। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা রইল। সবাই ভালো থাকেন এবং সবাই ভালো ভালো করে সুন্দর করে স্ব জায়গায় কাজ করব, আমরা একটা গর্বিত দেশ বানাবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি যেখানে যাবেন সেখানে আপনি একটা মর্যাদাশীল মানুষ হয়ে যাবেন থ্রু ইউর পারফরমেন্স, এই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আমার জন্য দোয়া করেন, করবেন নাকি না? থ্যাংক ইউ।